প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। বলছে যে আপনি তো বাচ্চাদের পড়াবেন, হয়তো সেই ক্যান্ডিডেটটার কোনো উত্তর বলতে গিয়ে বাচ্চা শব্দটা হয়তো এসেছিল, বা সে বলেছিল বাচ্চাদেরকে আমি এভাবে পড়াবো এমন হয়তো কিছু বলেছিল, যে কারণে ক্যান্ডিডেটটাকে জিজ্ঞাসা করেছেন ইন্টারভিউ, আপনি তো বাচ্চাদের পড়াবেন, বলুন তো বাচ্চা কাদের বলে। এখানে বয়সটাকে ধরেও উত্তর বলা যায়, তার থেকেও অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হচ্ছে যে স্যার বাচ্চা বলতে সেই সকল ব্যক্তিদের বোঝানো হয় যারা শারীরিক ও মানসিকভাবে পূর্ণবয়স্ক নয় এবং যাদের বিকাশের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন রয়েছে। বাচ্চা বলতে সেই সকল ব্যক্তিদের বোঝানো হয় যারা শারীরিক ও মানসিক ভাবে পূর্ণ বয়স্ক নয়, যারা শারীরিক ও মানসিক ভাবে পূর্ণ বয়স্ক নয় এবং যাদের বিকাশের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন। বাচ্চা বলতে সেই সকল ব্যক্তিদের বোঝানো হয় যারা শারীরিক ও মানসিকভাবে পূর্ণবয়স্ক নয় এবং যাদের বিকাশের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন হয়। এটা জাতিসংঘের শিশু অধিকার সনদ, যেটা 1989 সালে হয়েছিল, ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড, সেখানে চাইল্ডকে এই কথাটা বলে ডিফাইন করা হয়েছে। তো এটা হচ্ছে বাচ্চার ডেফিনিশন। বাচ্চাদের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন হয়। এবার আমার প্রশ্নটা শুনে মনে হয়েছে এমনটাই জিজ্ঞাসা করেছে, এই প্রশ্ন এমন জিজ্ঞাসা করলে এটাই উত্তর বলাটা বেশি অ্যাকসেপ্টেবল হবে। এটা জিজ্ঞাসা করলে যেমন মিজানুর বা তৃপ্তি যেমন ভাবে বয়স ধরে ধরে বলছিল, আমার মনে হয় প্রত্যেকে এমন ধরনের বলবে যে 6 থেকে 14 বছর, কেউ হয়তো বলতে যাবে 0 থেকে 18 বছরের নিচে প্রত্যেকেই বাচ্চা। তো এরকম ভাবে সকলে উত্তর বলবে, কিন্তু কেউ যদি এইভাবে উত্তরটা বলে, তো আমার মনে হয় ইন্টারভিউয়ারের এই উত্তরটা বেশি অ্যাকসেপ্টেবল মনে হয়, বেশি ভালো লাগবে। প্রত্যেকে প্রত্যেকের মতন ঠিক আছে। এবার ধরে নাও প্রশ্নটা এমন করলেন যে আচ্ছা আপনি তো প্রাথমিকে পড়াবেন, তো তোমরা বিভিন্ন রকম উত্তর করতে গিয়ে বলবে বিজ্ঞান মনস্ক শিক্ষার তো আমরা প্রদানের যে বৈজ্ঞানিক ভিত্তি, সেই ভিত্তি অবলম্বন করে আমরা শিক্ষা প্রদান করব। শিক্ষার্থীর বয়স অনুযায়ী তার মানসিক স্তর ভিন্ন থাকে, তো তাই তার মানসিক স্তর বিবেচনা করে শিক্ষা প্রদান করাটাই হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে শিক্ষা প্রদান, এবং শিক্ষা এমন হবে যাতে করে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হয়। এমন ধরে নাও আমি ধরে নিচ্ছি কোন একটা উত্তর করতে গিয়ে এমন ধরনের হয়তো কিছু কথা বেরিয়ে এলো যেখানে বলছে শিক্ষার স্তর, তারপরে আরো অনেক উত্তর করতে গিয়ে দেখা যায় এই এই শিক্ষার্থীর বয়স কথাটা চলে আসে। এটা না আসলেও আমি হয়তো এমনও ইন্টারভিউ জিজ্ঞাসা করছেন আপনি তো প্রাথমিকের শিক্ষক হবেন, তাহলে কোন বয়সী বাচ্চাদের আপনি পড়াবেন। সেক্ষেত্রে একটু আমাদেরকে তখন বয়স হিসাবে আমরা বলবো। তুমি বলছো যে স্যার প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু আমি শিক্ষক হব, তো প্রাথমিক বিদ্যালয়ে এখন বর্তমানে পিপি থেকে ক্লাস 4 অব্দি, বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে পিপি থেকে ক্লাস 4 অব্দি পড়ানো হচ্ছে, তবে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5ও ইনক্লুড হয়েছে। তাই আমি 5 বছর বয়স থেকে 11 বছর বয়সী সেই শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য নিজেকে নিয়োজিত করবো, এমন ভাবে তুমি বলছো। 5 বছর পিপি, 5 প্লাস পিপি, 6 প্লাস 2, 7 প্লাস 3, 8 প্লাস কি হবে 5 প্লাস পিপি, 6 প্লাস 1, 7 প্লাস 2, 8 প্লাস 3, 9 প্লাস 4, 10 প্লাস তো এই যে প্লাস বলছি, মানে 5 থেকে 6 পিপি, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11। তাই আমি বলছি 5 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থী। এবং বলার সময় আমার মনে হয় এই কথাটা বলা প্রয়োজন যে যেহেতু বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় পিপি থেকে ক্লাস 4 পর্যন্ত রয়েছে, এমনকি বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5ও ইনক্লুড হয়েছে, তাই আমি 5 বছর বয়স থেকে 11 বছর বয়সে সেই শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশে নিয়োজিত হবে।
আবার ধরে নাও অনেক সময় উত্তর বলতে গিয়ে যেমন অনেকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি ডিএলএড করেছেন, ডিএলএড টা কি, এ সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করি। এগুলো আমার যতটা মনে করতে পারছি যে আমি এগুলো বলেছি, তবু একবার জাস্ট মনে করিয়ে দেওয়া তোমাদের। তো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা এলিমেন্টারি বলতে কোন সেকশনকে বোঝানো হচ্ছে এটা বলা হয়েছে, তোমাকে হয়তো বললো যে আচ্ছা আপনি কোন ক্লাসের বাচ্চাদেরকে পড়ানোর জন্য উপযোগী। হ্যাঁ? মানে এমন কোনো ট্রেনিং এর কথা বললো না বা কিছু বললো না, তোমাকে এমনি জিজ্ঞাসা করলেন ওনারা যে আপনি কোন ক্লাসের বাচ্চাদের পড়ানোর জন্য উপযোগী। তখন তুমি বলছো যে স্যার আমি ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি, তাই এলিমেন্টারি সেকশন প্রাথমিক যে স্তর যেটা রয়েছে, মানে সেটা পিপি থেকে একেবারে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদেরকে পড়ানোর জন্য প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু আমি যেহেতু প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়েছি এবং নিজেকে প্রাথমিকের শিক্ষক রূপে তৈরি করার, প্রাথমিকের এবং নিজে প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্যই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি, তাই আমি মনে করি যে আমি ক্লাস পিপি থেকে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত শিশু শিক্ষার্থীদের পড়ানোর জন্য উপযোগী। এবার এই যে কিছু কথা বলা হলো, এই উত্তরগুলো থেকে তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে বলো। এর আগেও কিন্তু আমি বেশ কিছু, হয়তো একটা প্রশ্ন, কিন্তু আমি সেই প্রশ্নের সঙ্গে আরো কত রকম ভাবে প্রশ্ন হতে পারে এরকম ভাবে আলোচনা করে দেওয়া হয়েছিল। তোমরা চেষ্টা করবে সেগুলো ভালোভাবে দেখার, তাহলে কোনো রকম প্রশ্ন তোমাদের অসুবিধা হবে না। হ্যাঁ বল, স্যার, সেগুলো বলা হলো, যে কিছু উত্তর বলা হলো সেখানে কারো যদি কিছু বলার থাকে। হ্যাঁ বল। স্যার যে যেটা আপনি বললেন যে ক্লাস 8 পর্যন্ত আমাদের ডিএলএড টা মানে প্রশিক্ষণ প্রাপ্ত মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর জন্য ডিএলএড টা করেছি, কিন্তু বর্তমানে হুম, টেট কোয়ালিফাই করেছি এবং প্রাথমিক টেট কোয়ালিফাই করেছি এবং প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমি মনে করি হুম, যে আমি বিশেষভাবে প্রাথমিকের ক্লাস নেওয়ার জন্য উপযোগী। এটাই তো স্যার? হুম, 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 সেটাই বললাম। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে ধরে নাও আরেক ভাবে এরকম চলে আসে, বা আমি অনেকে পার্সোনাল ইন্টারেক্টিভ ক্লাস করতে গিয়ে আমি বলেছি যে বিএড তো তুমি উচ্চ শিক্ষার জন্য যেতে চাও, হ্যান ত্যান। আমার আই হোপ যে তোমাদের নিজেদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই হিসেবে কিছু যদি আসে, তাহলে তোমরা প্রত্যেকে উত্তর করতে পারবে, সেভাবে করানো হয়েছে। যদি আমি স্পেসিফিক এই উত্তরটাই ধরে নিই, এখানে বলা হচ্ছে আচ্ছা আপনি তো তাহলে আপার প্রাইমারির জন্য এলিজিবল, তাই না? তাহলে কি আপনি ভবিষ্যতে উচ্চ প্রাথমিকে যাওয়ার চেষ্টা করবেন? বা আপনি কি মনে করেন যে উচ্চ প্রাথমিক আপনার জন্য বেটার হবে, যেহেতু আপনি গ্রাজুয়েশন করেছেন বা এমএ করেছেন? আহ, এমন ধর, বা আপনি তো উচ্চ শিক্ষিত, আপনার জন্য কি প্রাথমিকটা, আপনার প্রাথমিকে গিয়ে কি আপনি ভালোভাবে পড়াতে পারবেন, এমন ধরনের কিছু জিজ্ঞাসা করলেন। তো সেক্ষেত্রে তুমি দু রকমের উত্তর হয়। আমি মনে করি, আমি আমি নিজের কথা বলছি, আমি অনেককে এইভাবে তৈরিও করে গেছি তোমাদের পার্সোনাল ইন্টারেক্টিভ ক্লাসে, তোমাদের মনে করবে আই হোপ যে কোনো একজনের সৎ পথে উচ্চাকাঙ্ক্ষী হওয়াটাকে পজিটিভ হিসেবেই সকলে বিবেচনা করে। মানে কেউ একজন, সে উচ্চ বিদ্যালয়ে পড়ানোর জন্য উপযোগী সমস্ত দিক থেকে, কিন্তু তারপরেও বলছে সে যে না আমি প্রাথমিকেই করতে চাই, প্রাথমিকেই আমি উচ্চ বিদ্যালয়ে আমি এলিজিবল হলেও যেতে চাই না। তো সেটা একটু অ্যাবসার্ড দেখায় সাধারণ যে মানুষ, তাদের মনে এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিতে কষ্ট হয়, তবে সেটাও যুক্তি সহকারে বললে সেটাও অ্যাকসেপ্টেবল। তবে সাধারণ মানুষ কি থাকে, একটু উচ্চাকাঙ্ক্ষী হয়। তো আমি উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলাম, জাস্ট উচ্চ প্রাথমিক আর প্রাথমিকের মধ্যে আসছি। ধরে নাও বলছে আপনি তো উচ্চ প্রাথমিকের জন্য এলিজিবল, তাহলে কি আপনি উচ্চ প্রাথমিকে যাওয়ার প্রচেষ্টা করবেন পরবর্তীকালে? যাদের এমএ আছে তাদের আমার মনে হয় এরকম বলা, বললে ঠিক হবে, হয়তো বিএড নেই কিন্তু এমএ আছে, বা নিজের সাবজেক্টও বেশ দখল, তারা এমন বলতেই পারে যে স্যার আমি যদি সুযোগ পাই উচ্চ প্রাথমিকে বাচ্চাদের পড়ানোর, তাহলে আহ, আমি চেষ্টা করবো সেই সুযোগটা কাজে লাগানো, এবং আমি সে জায়গায় আমার বেস্টটা দেব। এটা কেউ বলতে পারে এমন ভাবে। তবে যেহেতু উচ্চ প্রাথমিক এবং প্রাথমিকের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, মানে আমরা যদি স্যালারি স্ল্যাবটা দেখি খুব একটা ডিফারেন্স নেই, কাজেই কেউ একজন এক্ষেত্রে প্রাথমিকেই থাকবো এটা বলতে পারি যে আমি প্রাথমিকে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করি, প্রাথমিকে থাকবো, সেক্ষেত্রে সে এরকম বলছে।
যে স্যার আমি উচ্চ প্রাথমিকের জন্য আহ, আমি স্যার স্যার আমি ডিএলএড করেছি এবং ডিএলএড করার ফলে আমি উচ্চ প্রাথমিকের জন্য এলিজিবল এবং গ্র্যাজুয়েশনও রয়েছে, কিন্তু আমি দীর্ঘদিন ধরে প্রাথমিকের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি মানসিক ভাবেও নিজেকে তৈরি করে নিয়েছি প্রাথমিকে শিক্ষা প্রদানের জন্য। এবং আমি দেখেছি যে আমি ছোট বাচ্চাদের মাঝে থাকতে ভালোবাসি এবং ছোট বাচ্চারাও আমার সান্নিধ্য পছন্দ করে, আমার পড়ানোটা বেশ পছন্দ করে, আমি ট্রেনিং এ এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করেছি। কাজেই আমি যদি প্রাথমিক বিদ্যালয়ে সেই শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সুযোগ পাই, তাহলে আমার আর দ্বিতীয় কোনো ভাবনা থাকবে না। তবে যদি এমন কোনো আমি এই সুযোগ থেকে বঞ্চিত হই বা ভবিষ্যতে যদি আমার উচ্চ প্রাথমিকের সুযোগ আসে, তাহলে আমি উচ্চ প্রাথমিকে যাওয়ার কথা এমন ভাবে সে বলতে পারে, বা শুধু সে এইটুকুই বলে দিচ্ছে যখন আমি শেষ করলাম যে আমি আহ, প্রাথমিকেই স্যাটিসফাইড ফিল করবো, আমার আর অন্য কোথাও যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে না, তার কারণ আমি দীর্ঘদিন ধরে মানসিকভাবে এটা নিয়ে প্রস্তুতি নিয়েছি। তবে উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা হবে, সেটা আমি যার রয়েছে সেই রকম ভাবে বলেছি। যেমন আমার মনে করতে পারছি, আমার সকলের মনে নেই, কিন্তু মিজানুরের মনে আছে, মিজানুরকে আমি বলেছিলাম। হ্যাঁ স্যার, এবার আপনি এই আমাকে রিলেটেড, আনইন্টারেক্টিভ ক্লাসে এটা বলেছিলেন। হ্যাঁ, এর সঙ্গে আর কয়েকটা কথা বলি যে, বিয়েটা দিতেই বললেন। বলো, বুঝতে পারছি না, বলো। হ্যাঁ, আমি তো বিয়েটা বলবো না বলেছিলাম আপনাকে, তো মানে আপনি কার বলছিলেন কি আর কি। রয়েছে আমি তো জানি না, আমি পর্যালোচনা করেছি প্রত্যেকের আলাদা করে। যার মনে হয়েছে যে বিএডটা বলা উচিত, আমি তাকে সাজেস্ট করেছি বিএড অবশ্যই বলবো। যার মনে হয়েছে যে বিএডটা বললে অনেক রকমের সমস্যা, নিশ্চয়ই তোমার ওটা বুঝে আমার মনে হয়েছিল, তোমার কি ব্যাকগ্রাউন্ড কি কথা বলেছিলে তুমি, আমি সব তো মনে নেই আমার। তো যার মনে হয়েছে যে বিএড থাকা প্রয়োজন আছে, তাকে বলেছি ওই বিএড বিয়েটা করবে। বলে অনেক রকম কোশ্চেন আসবে বা অনেক ওইসবের জন্য না। আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না যে কেন আমি তোমাকে বারণ করেছি। হয়তো আমার মনে হয়েছে যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় উচ্চ স্তর থেকে প্রশ্ন বা তোমার সাবজেক্ট থেকে ডিপলি প্রশ্ন করা হয়, তুমি হয়তো পারবে না বলে আমি হয়তো তোমাকে ওটা বাদ দিতে বলেছি। অনেককেই, যেমন আমি তোমাদের ইন্টারাক্টিভ ক্লাসে নিজের সাবজেক্ট থেকে প্রশ্ন করেছি বেশ কিছু, সেটা দেখার পরেই আমি ঠিক করেছি। যেমন তোমাদের মধ্যে কিছু জন আছে যাদের এমএ ছিল, আমি বলেছি যে না তুমি এমএটা বলো না। আবার কাউকে বলেছি যে তোমার এমএসসির কথা অবশ্যই বলবে তুমি। বুঝতে পারবে, বাচ্চা বলতে সেই সকল ব্যক্তিদের বোঝানো হয় যারা শারীরিক ও মানসিকভাবে পূর্ণবয়স্ক নয় এবং যাদের বিকাশের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন। আচ্ছা, আমরা কিন্তু ব্যক্তি কথাটা বলতে পারি, অনেকের মধ্যে আমি দেখেছি বলতে গিয়ে কি বলবে বুঝতে পারে না, মানে 6 থেকে 14 বছর বয়সীদের আমরা বাচ্চা বলি, বা মানে এদেরও যে ব্যক্তি বলা যায়, এটা নিয়ে কনফিউশন থাকে অনেকের। তো খেয়াল রাখবে, ব্যক্তি বলা যায়, অনেক সময় আমি দেখেছি যে এই পার্টিকুলার টার্মটার জন্য অনেকের উত্তর আটকে যায়, এক্সপ্রেস করে উঠতে পারেন নিজেকে, যেটা বলতে চাইছি। কয়েকটা কথা এর সঙ্গে বলে দিই। ভারতীয় আইন ও নীতি অনুযায়ী শিশুদের শিক্ষা ও সুরক্ষার অধিকার সর্বাগ্রে স্থান পায়, যা তাদের ভবিষ্যতে বিকাশের জন্য অপরিহার্য। ভারতীয় আইন ও নীতি অনুযায়ী শিশুদের শিক্ষা ও সুরক্ষার অধিকার সর্বাগ্রে স্থান পায়, যা তাদের ভবিষ্যতে বিকাশের জন্য অপরিহার্য। এই পার্টিকুলার কথাটা বলে রাখলাম এই কারণে আহ, যে বাচ্চাদের শিক্ষা এবং আহ, এই পার্টিকুলার কথাটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, যে চাইল্ড লেবার বন্ধ করা কেন কেন বন্ধ করা হচ্ছে, বা এই শিশুদের বা বাচ্চাদের জন্য এত গুরুত্ব কেন দেওয়া হয়। তো এটার কথা যেমন তোমরা এরকম ভাবে বলতে পারো যে যেহেতু স্যার বাচ্চারা শারীরিক বা মানসিক ভাবে পূর্ণবয়স্ক নয় এবং তাদের বিকাশের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন রয়েছে, এবং আমাদের ভারতীয় যে সংবিধান, সেখানে যে আইন এবং নীতি রয়েছে, সেগুলোতেও এই বিষয়টা স্পষ্ট যে শিশুদের শিক্ষা ও সুরক্ষার অধিকার সর্বাগ্রে। তার কারণ তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, এবং তাদের বিকাশ পরিপূর্ণ হলে আমাদের দেশেরও ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এভাবে আহ, বলতে পারো। জাতিসংঘের শিশু অধিকার সনদ, ইউএন কনভেনশন
অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। এখানে আমি এক জায়গায় সমস্ত বয়সের যে বিষয়গুলো আছে সেগুলো একটু লিখে দিচ্ছি। এর আগেও আশা করছি এগুলো বলা হয়েছিল। যেমন তুমি যে বাচ্চার কথা বললে, তোমাকে হয়তো বললো যে আচ্ছা কোন বয়সী শিশু বা কোন বয়সী ব্যক্তিদের আমরা বাচ্চা বলবো বা শিশু বলবো। আহ, মিজানু যেটা বললো ওটা যে একটা ব্যক্তির যে জীবনের বিভিন্ন স্তর আছে, তোমরা চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি যে বইটা সেখানে পড়েছো, যে ইনফ্যান্ট, ইনফ্যান্টের পরে হচ্ছে চাইল্ড বা শিশু, হ্যাঁ শিশু বা শৈশব, যে সেই সময়টাকে শৈশব বলে। মানে ওই 2 থেকে বা 3 থেকে 7 এরকম হবে, এক্সাক্ট আমার মনে করতে পারছি না, এটা শৈশব। 7 থেকে 3 থেকে 10 কোনো বা কোনো 11 বয়সে, এটা হচ্ছে, কোনো কোনো বইয়ে 6 দিচ্ছে, কোনো কোনো এরকম বইয়ে আলাদা বইয়ে আলাদা 6 আছে। নেই, একটা আমি আলাদা একটু আলাদা বলি, রয়েছে একটু। তোমার একটু গন্ডগোল করেছিলে তুমি যে বাল্যকালটাকে বলনি। তোমার যে কৈশোর যেটা ছিল সেটা বাল্য হবে, বাল্যর পরে হচ্ছে কৈশোর, হ্যাঁ, যেটাকে তুমি টিনেজ বা হ্যাঁ অ্যাডোলেসেন্ট স্যার, বলো, পরে ওটা আমি ওটা হচ্ছে কৈশোর। রিভার্স করলাম, মানে আমি উল্টো বলে দিয়েছিলাম প্রথমে, তারপরে ওটা আমি চেঞ্জ করছিলাম। তো ওটা তো মনে রাখবেই তোমরা, যেগুলো চাইল্ড পেডাগজিতে পড়েছো। এছাড়া যদি তোমাকে বলে যে বাচ্চা আমরা কাদের বলবো, তখন তুমি বলতে পারো যে স্যার জাতিসংঘের যে শিশু অধিকার সনদ রয়েছে, সেখানে সেই সনদে আমাদের দেশও স্বাক্ষর করেছে, সেই সনদ অনুযায়ী 18 বছরের নিচে প্রত্যেকেই বাচ্চা। তার কারণ তারা তখনো পূর্ণবয়স্ক হয় না, তাদের বিকাশের জন্য বিশেষ যত্ন, শিক্ষা ও সুরক্ষার প্রয়োজন পড়ে। এইটুকু বললেই হবে। তবে এর পরেও বলা যায়, আহ, এর পরেও একটা কথা, যেমন আমাদের ভারতীয় আইন অনুযায়ী যেখানে চাইল্ড লেবার সংক্রান্ত বিষয়ে বলা রয়েছে, এবং সেখানেও বাচ্চা কাদেরকে বলবো সেটা নিয়ে আলাদা করে স্পেসিফিক একটা কথা আছে। সেখানে বলছে 14 বছর বয়সী কোনো বাচ্চাকে কোনো প্রকারের শ্রমের সঙ্গে যুক্ত করা যাবে না, তবে 14 থেকে 18 বছর বয়সী কিশোররা নিরাপদ শ্রমের সঙ্গে যুক্ত হতে পারে যেখানে কোনো ঝুঁকি নেই। তবে এইটা মানে এই যে বিষয়টা যে জাতিসংঘের শিশু অধিকার সনদ যেটা, সেটাকেই আমাদের ভারতবর্ষ মেনে চলে। আমি তোমাদের আরো কয়েকটা কথা বলবো এর সঙ্গে। দেখো, যখনই তুমি একটা উত্তর বলবে না, যে 6 থেকে 14 বছর বয়সী তারা বাচ্চা, বা তুমি বলছো যে 0 থেকে 10 বছর বয়সী তারা বাচ্চা, তো যাই বলতে যাবে কিছু একটা প্রশ্ন আসবে। যেমন কি আমি যেটা বললাম যে 18 বছর নিচে প্রত্যেকেই বাচ্চা, যদি আমি শুধু বলতাম যে স্যার 18 বছর 18 বছরের নিচে প্রত্যেকেই বাচ্চা, তার কারণ তারা পূর্ণবয়স্ক নয়, যদি শুধু এইটুকুটা বলতাম, সেখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক চলে আসতো বা একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকতো তোমাদের মনে। কিন্তু যখনই আমি একটা আমার উত্তরের সঙ্গে একটা দলিল পেশ করব, সেই জায়গায় সেটার অ্যাকসেপ্টেন্সি বেড়ে যায়। সে কারণে তোমাদের আমি এইরকম ভাবে এর আগেও বেশ কিছু উত্তরের সঙ্গে কিছু বলতে সে ব্যক্তিকে বোঝানো হয় যার বয়স 18 বছরের নিচে। ভারতও এই সনদে স্বাক্ষর করেছে এবং করেছে, তাই ভারতে 18 বছরের নিচে সকলকেই শিশু বিবেচনা করা হয়, যাদের শারীরিক ও
মানসিক বিকাশ অপূর্ণ। এটা 1989 সালে, এবং এর উপর ডিপেন্ড করেই আমাদের একটা জুভিনাইল জাস্টিস অ্যাক্ট রয়েছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015, যেখানে কেউ 18 বছরের নিচে কোনো ক্রাইম যদি করে, ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত হয়, তাহলে যেহেতু তার মানসিক বিকাশ এখনো পরিপূর্ণ হয়নি, শারীরিক বিকাশ পূর্ণ হয়নি, তার এখনো বিশেষ যত্ন, শিক্ষা, সুরক্ষার প্রয়োজন, তাই তার বিচার হয় এই জুভিনাইল জাস্টিস অ্যাক্টের মধ্যে। এই আইনের লক্ষ্য হলো শিশুদের সংশোধন এবং তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা। তো এই অ্যাক্টে যখন কারো বিচার হচ্ছে, তাকে সম্পূর্ণভাবে ক্রিমিনাল হিসাবে জাজ করা হয় না, তার দ্বারা একটা ভুল হয়ে গেছে, তার কারণ সে এখনো পূর্ণবয়স্ক নয়, এবং তার বিশেষ সংশোধনের প্রয়োজন রয়েছে, তার বিশেষ শিক্ষা বিকাশের প্রয়োজন রয়েছে, তাই এই সমস্ত বাচ্চাদেরকে আলাদাভাবে ট্রিট করা হয়। রিসেন্টলি আমি কোন একটা নিউজ দেখছিলাম, যেখানে কোন একটা ছেলে, যুবক, সে যুবক বলছি তার কারণ ওখানে যুবক হিসেবে বলা হয়েছিল, খুব ধনী পরিবারের ছেলে, সে তার দামি যে লাক্সারি কার আছে সেটা দিয়ে অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করে দুজন মানুষকে স্পটে তারা মারা যায়, এবং র্যাশ ড্রাইভিং করছিল, অ্যালকোহল লো ছিল পেটে। মনে হয় ওর এরকম কিছু আছে, দুদিন, মানে ওর 18 বছর পুষতে 2 দিন বা 3 দিন এরকম বাকি ছিল, তাই তার জুভিনাইল জাস্টিস অ্যাক্টে তার বিষয়টা কোর্টে যায়, এবং কয়েকদিনের মধ্যে সে বেল পেয়ে যায়। এটা নিয়ে বেশ কিছু কথা হয়েছিল, যে কারণে আমার এটা মনে আছে। তো শিশু শ্রম নিষিদ্ধ আইন 1986, এই কথাটা বলে রাখছি, তার কারণ এই শিশু শ্রম নিষিদ্ধ আইনে গিয়ে আবার দেখা যাচ্ছে 14 থেকে 18 বছর এটাকে কৈশোর বলছে। 14 বছরের কম বয়সী, তবে কনফিউজ হওয়ার কিছু নেই, এইটুকুটা বললেই হবে। যদি তোমার মনে হয় বা তোমাকে যদি ক্রস কোশ্চেন করা হয় যে আচ্ছা 18 বছর বা 17 বছরের কোনো একজনকেও কি বাচ্চা বলা ঠিক বলে আপনি মনে করেন, তুমি বলছো যে স্যার যেহেতু সে পূর্ণবয়স্ক নয় তাহলে তাকে বাচ্চা বলা যায়, তবে এই ক্ষেত্রেও আমাদের সংবিধানে কিছু কথা বলা রয়েছে, যেমন শিশু শ্রম নিষিদ্ধ আইন, সেখানে 14 থেকে 18 বছর বাচ্চাদেরকে কৈশোর হিসেবে বর্ণনা করা হয়েছে। 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কোনো রকম কাজের সঙ্গে যুক্ত করানো থেকে বিরত থাকার কথা বলা হয় বা নিষিদ্ধ করা হয়েছে। 14 বছরের নিচে কোনো ব্যক্তিকে কাজে লাগানো সেটা নিষিদ্ধ করা হয়েছে, তবে 14 থেকে 18 বছর তাদেরকে কৈশোর হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং তাদেরকে নিরাপদ শাস্তিও শ্রমের সঙ্গে যুক্ত করাতে পারে এমন বর্ণনা শিশু শ্রম নিষিদ্ধ আইনে বলা আছে। তখন তোমাদের এই যে ইনফরমেশন সেটা কাজে লাগে। আর এটা এর আগেও আমার মনে হচ্ছে যে লেখানো হয়েছে। কি এগুলো লেখানো হয়েছে তো নাকি গো? হ্যাঁ স্যার, শিশু শ্রমটা লেখানো হয়েছিল স্যার। হ্যাঁ স্যার হয়েছে। শিশু শ্রম ছাড়া আর যেগুলো বলা হলো এগুলো লেখানো ছিল না? জুভিনাইল জাস্টিস, তোমাদের তো কিছু অ্যাক্ট না না নিয়েও কিছু কিছু লেখানো হয়েছে, একবার দেখবে। হ্যাঁ,
আসলে এটা ছিল না স্যার, ওই যে স্যার এই বিষয়গুলো কিন্তু আমার যতটুকু মনে পড়ছে লেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, এই কারণে আমি এটা দেখার ওই একটার ব্যাপারে আপনি আলোচনা করেছিলেন। এই কারণে তোমরা যখন আমাকে জিজ্ঞাসা করলে প্রশ্নটা, আমি এটাকে রেখেই দিয়েছি যে এটা ক্লাসে একবার ডিসকাস করে বলবো। 18 বছর বয়সী কিশোররা নিরাপদ শ্রমের সঙ্গে যুক্ত হতে পারে। যেখানে কোনো ঝুঁকি নেই। এই আইন শিশুদের সুরক্ষিত বিকাশ নিশ্চিত করে। তারপরে তোমাদের মিড ডে মিলের আমি যে পয়েন্ট লিখিয়েছিলাম, আমার মনে হয় সেখানে এই যে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, মানে যে কোনো রকমের যে বৈষম্য বা ভেদাভেদ, সেটা দূর করতে নিশ্চিত করে মিড ডে মিল, সেটাতে সহযোগিতা করে। এমনই একটা প্রশ্ন ছিল যে মিড ডে মিলের মাধ্যমে কি বর্ণ বৈষম্য দূর করা সম্ভব। তো এটার উত্তর কয়েকজন দিয়েছো, আমি দেখি অন্য কেউ একজন চেষ্টা করো। স্যার আমি বলবো, আপনি যদি বলেন বলবেন। হ্যাঁ হ্যাঁ বল বল। তবে আমি চাইছি কি বলতো, তোমরা মিজানুর, মৌমিতা, তোমরা আমার মনে হয় যে যথেষ্ট তৈরি হয়ে গিয়েছো। সবচেয়ে বড় কথা, তোমাদের মধ্যে কনফিডেন্সটা চলে এসেছে, যেটা কাম্য। এতদিন ধরে প্রিপারেশন হলো, তো এইটুকু তো আমি আশাই করতেই পারি। কিন্তু এখনো যারা মুখ লুকোচ্ছে, হয়তো তারা তৈরি, কিন্তু তাদের হয়তো মানে এখনো কুণ্ঠা বোধটা কাটছে না। তো আমি ওই জন্য চাই যে অন্য কেউ একটু বলুক। ঠিক আছে মিজান, বল। স্যার প্রশ্নটা আরেকবার একটু করবেন। মিড ডে মিল কি বর্ণ বৈষম্য দূর করতে সক্ষম, এমন টাইপেরই কোশ্চেন হয়তো ছিল। হ্যাঁ, মিড ডে মিলের খাবার আমরা দেখি বিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীরা দুপুরের সময় মিড ডে মিলের খাবারটা খায়, তখন একই জায়গায় বসে কমন টেবিল যেটাকে বলা হয়, কোনো কোনো বিদ্যালয়ে কমন টেবিল নাও থাকতে পারে, তবুও কিছু একটা ছাউনির খেতে দেওয়া হয়, এবং সেখানে ধনী দরিদ্র হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের বিভিন্ন বিভিন্ন বর্ণের সমস্ত ছেলেমেয়েরাই ওই একই জায়গায় বসে একই পোশাক পরিহিত করে, অর্থাৎ একই ইউনিফর্মে সেখানে খাবারটা খায়। তার ফলে তাদের মধ্যে যে অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় এবং বর্ণ সম্বন্ধীয় যে ভেদাভেদ, সেইটা কোনো কাজ করে না। তারা নিজেদেরকে ভাই ভাই এবং একাত্মবোধ করতে পারে একে অপরের সঙ্গে। সুতরাং আমি মনে করি মিড ডে মিল অবশ্যই এই যে ধর্মীয় বা বর্ণীয় যে ভেদাভেদ, সেটাকে দূর করতে সহায়তা করে। ঠিক আছে মিজান, তবে আমি তোমার ক্ষেত্রে একটা বিষয় বলবো, এর আগেও আমি একটু একটু থেমে যাও, এই উত্তরটা দিয়ে একটু অন্যদেরকেও কিছু বিষয় বলবি। তো উত্তরটা একবারে পারফেক্ট, মানে আমি কিছু বলতে পারবো না, এই উত্তরটা খুব স্যাটিসফ্যাক্টরি উত্তর। কিন্তু এর আগেও আমি খেয়াল করেছি যে তুমি একটু যেন বেশি এক্সপ্লেন করতে যাও। যেমন প্রথমের দিকে যে মিড ডে মিল কোন জায়গায় বসে খাবে, তুমি আরো একবার পরে যখন রেকর্ডটা শুনবে, সেটা তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আমার মনে হয় যে এই এক্সপ্লেনেশনটা যদি একটু কম করো, তাহলে উত্তরগুলো আরো সংক্ষিপ্ত এবং কংক্রিট হবে। প্রাইমারি ইন্টারভিউ অনেক সময় কি থাকে, খুব তাড়াহুড়ো থাকে। অনেকের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে হয় এমনটা না, বেশ কিছু ক্যান্ডিডেটের আমি শুনেছি এমনটা, যে ইন্টারভিউর সম্পূর্ণ উত্তরটা শুনছেন না, হয়তো আবার প্রশ্ন করে দিচ্ছি। তো তোমার যে মেন কথাগুলো যেটা শেষের দিকে ছিল, যেটা খুব মানে ভালো টাচিং একেবারে ওয়ার্ডস যেগুলো ছিল, সেগুলোই হয়তো শোনা হলো না। কিন্তু প্রথমে তুমি ওই যে মিড ডে মিল কোথায় বসে খাচ্ছে, কংক্রিটের কোথাও স্ল্যাব থাকে কোথাও থাকে না, এই যে বিষয়গুলো এত এক্সপ্লেনেশনটা যদি না দাও, তাহলে আমার মনে হয় যে তোমার উত্তরগুলোর মধ্যে যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, সেগুলো ভালোভাবে ইন্টারভিউয়ের কাছে যাবে। হ্যাঁ নবনীতা বলো। স্যার আমরা অবশ্যই আপনার পরামর্শটা খেয়াল রাখবো। বলো নবনীতা বলো। হ্যাঁ স্যার, আমাদের দেশে 2001 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2002 সাল থেকে সারা দেশব্যাপী মিড ডে মিল প্রকল্প চালু হয়। এর প্রধান উদ্দেশ্য অপুষ্টি এবং স্কুল ছুট ড্রপ আউট কমানো হলেও এর আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হতে পারে যে বৈষম্য দূর করা। কারণ এখানে দেখা যায় স্কুলে মিড ডে মিল খাওয়ার সময় সমস্ত
জাতি ধর্ম নির্বিশেষে এবং বিভিন্ন বর্ণ নির্বিশেষে সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী একসঙ্গে বসে একই খাদ্য গ্রহণ করে। এর ফলে তাদের সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে, সৌভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা বোধ এগুলো গড়ে ওঠে, যার ফলে তাদের মধ্যে বৈষম্য দূর করা সম্ভব হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। তো দুটো উত্তর তোমরা শুনলে, দুটোই আমি বলবো যে একদম পারফেক্ট। এবার আমি আরো এক ধরন ভাবে তোমাদেরকে বলবো যে দেখো একটা উত্তর কত রকম ভাবে বলা যায়, এবং প্রত্যেকটাই মোটামুটি খুব সুন্দর। তুমি বলছো যে এইভাবে বলতে পারো যে স্যার বিদ্যালয় হচ্ছে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। সমাজের মধ্যে ভেদাভেদ বা দূরত্ব থাকলেও বিদ্যালয় এমন একটি জায়গা যেখানে ভিন্ন বর্ণ, ধর্ম, জাতি, এমনকি সামাজিক যে ভেদাভেদ, সে সব ভুলে একরকম ইউনিফর্ম পরে প্রত্যেকে একসঙ্গে বসে শিক্ষা গ্রহণ করে। তার পাশাপাশি আরো একটা সুন্দর প্রকল্প আছে, যেটা ছোট বাচ্চাদের পুষ্টি দূরীকরণের জন্য বিশেষ উপযোগী, মিড ডে মিল। সেখানেও সকলে একত্রে বসে একই রকমের খাবার গ্রহণ করে। আর যখন একসঙ্গে বসে পাশাপাশি সকলে একসঙ্গে বসে খাবার খায়, তখন এই যে ভেদাভেদ সেটা আরো যেন মলিন হয়ে যায়, সেটা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় বলে আমার মনে হয়। তাই মিড ডে মিল এই যে কোনো রকমের ভেদাভেদ দূর করতে বিশেষভাবে উপযোগী হচ্ছে বলে আমার মনে হয়। এভাবে তুমি এটাও বলতে পারো। তাহলে শুধু মানে আমার এটা ডিসকাশনের কিছু ছিল না, তার কারণ এমন ধরনের এর আগে আলোচনা হয়েছে। এটা বলার একমাত্র কারণ, যেহেতু এখানে বর্ণ বৈষম্যের কথা বলেছে, বলে যে আমি শুধু বর্ণ বৈষম্যের কথাই বলবো এমনটা নয়। তোমরাও দেখলাম খুব সুন্দরভাবে উত্তরটা করলে যে যে কোনো রকম বৈষম্য। সেখানে আমি বর্ণ বৈষম্য কথাটা হয়তো শেষে বলেছি যে বর্ণ বৈষম্য সম্পূর্ণরূপে মলিন হয়ে যাবে এই ভাবে, এর মধ্য দিয়ে বলে আমার বিশ্বাস।